সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সুস্থ আছেন, ভালো আছেন। জীববিজ্ঞান প্রথম পত্র, আমি আপনাদের উদ্ভিদ বিজ্ঞান পড়াবো, যেটাকে আমরা উদ্ভিদ বিজ্ঞান বলে থাকি। জীববিজ্ঞান প্রথম পত্র 2020-2021 শিক্ষাবর্ষের আপনাদের সাথে এটাই আমার প্রথম ক্লাস। এর আগে হয়তো অন্যান্য স্যাররা ক্লাস নিয়েছেন, আপনাদের আনোয়ার স্যার ক্লাস নিয়েছেন এই বিষয়ের উপরে, নাসিম স্যারও নিয়েছেন। আমার নাম মোহাম্মদ মেরাজ হোসেন, 35তম বিসিএস ব্যাচ থেকে এসেছি। এর আগে বগুড়ায় একটা কলেজে করেছিলাম চাকরি 1.5 বছর, তারপরে ট্রান্সফার হয়ে এখানে এসেছি। ঠাকুরগাঁয়ের ছেলে আমি, লেখাপড়া ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়, তারপর ঠাকুরগাঁও সরকারি কলেজ, যে আপনাদের এই কলেজ থেকেই এইচএসসি পাস করেছি। এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স মাস্টার্স করে তারপরে শিক্ষা ক্যাডারে জয়েন করেছি। সামনাসামনি ক্লাস হলে হয়তোবা আরো বেশি কথা হতো, ভবিষ্যতে হয়তোবা সামনাসামনি দেখা হবে, কথা হবে। ততদিন পর্যন্ত ভার্চুয়াল জগতের মাধ্যমে ক্লাস চলবে। আমরা পড়ছি জীববিজ্ঞান প্রথম পত্র, যেটাকে আমরা উদ্ভিদ বিজ্ঞান বলে থাকি। আজ আমরা পড়ব হচ্ছে 5ম অধ্যায় শৈবাল ও ছত্রাক। 5ম অধ্যায় শৈবাল এবং ছত্রাক, এটা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞানের অংশ। এখন উদ্ভিদ বিজ্ঞান আমি যদি এভাবে বলি যে আসলে উদ্ভিদ আমরা কাদেরকে বলি, কাদেরকে আমরা উদ্ভিদের আলোকে বিশ্লেষণ করে আমরা জানবো। উদ্ভিদের প্রধান শর্তটা হচ্ছে যে যারা নিজের খাবারটা নিজে তৈরি করতে পারে, যারা নিজের খাবার নিজে তৈরি করতে পারবে তাদেরকে আমরা মোটামুটি উদ্ভিদের শ্রেণীতে ধরে নেই। তাহলে ওই হিসাব অনুযায়ী যে শৈবাল ও ছত্রাককে যেহেতু আমরা উদ্ভিদ বিজ্ঞানের আলোকে শ্রেণীবিন্যাস করছি বা উদ্ভিদ বিজ্ঞানের লেখাপড়া করছি, তাহলে শৈবাল ও ছত্রাক উদ্ভিদের অন্তর্গত। আচ্ছা, তাহলে উদ্ভিদের অন্তর্গত যদি হয় তাহলে শৈবাল ও ছত্রাকের এমন কতগুলো বৈশিষ্ট্য থাকতে হবে যেগুলো উদ্ভিদের সাথে ম্যাচ করে। আচ্ছা, তাহলে প্রথমে আসি শৈবাল। শৈবাল, আচ্ছা, শৈবাল তাহলে কি বলছে? শৈবাল হচ্ছে একটি সালোক সংশ্লেষণকারী উদ্ভিদ, অর্থাৎ যে নিজের খাবারটা নিজে তৈরি করতে পারে, অর্থাৎ যার দেহে ক্লোরোফিল থাকছে। তাহলে কি, যে নিজের খাবার নিজে তৈরি করতে পারে, এ পর্যন্ত ঠিক আছে। তাহলে আমার কথা হচ্ছে কেন তারা নিজের খাবারটা নিজে তৈরি করতে পারে, যে কোনো উদ্ভিদ নিজের খাবার নিজে কেন তৈরি করতে পারে? তাহলে প্রধান শর্ত হচ্ছে কি, এদের মধ্যে ক্লোরোফিল থাকতে হবে। ক্লোরোফিল, আচ্ছা, ক্লোরোফিল কোথায় থাকে? ক্লোরোফিল থাকে হচ্ছে ক্লোরোপ্লাস্টে। তাহলে যেসব উদ্ভিদের দিয়ে ক্লোরোপ্লাস্ট থাকছে, ক্লোরোপ্লাস্ট থাকলে যেসব উদ্ভিদ না, যে জীবের মধ্যে ক্লোরোপ্লাস্ট থাকছে, ফলে তার মধ্যে ক্লোরোফিলের উপস্থিতি থাকছে, ফলে সে নিজের খাবারটা নিজে তৈরি করতে পারে, তাদেরকে আমরা সালোক সংশ্লেষণকারী উদ্ভিদ বলছি। তাহলে শৈবালের মধ্যে আমার ক্লোরোপ্লাস্ট আছে, ক্লোরোপ্লাস্টের মধ্যে ক্লোরোফিল আছে, এর ফলে সে নিজের খাবার নিজে তৈরি করতে পারে। তাহলে এই হিসাবে আমরা বলতে পারি কি যে হ্যাঁ, শৈবাল আমার উদ্ভিদের অন্তর্গত, যেহেতু সে নিজের খাবারটা নিজে তৈরি করতে পারে। কিন্তু এই ছত্রাকের দেহে কোনো ক্লোরোপ্লাস্ট নেই। যেহেতু ছত্রাকের দেহে ক্লোরোপ্লাস্ট নেই, তাহলে সে তার দেহে ক্লোরোফিল থাকছে না। যেহেতু ক্লোরোফিল থাকছে না, তাই সে নিজের খাবার নিজে তৈরি করতে পারছে না। তাহলে ছত্রাক নিজের খাবার নিজে তৈরি করতে পারছে না, তবু আমি তাকে হচ্ছে উদ্ভিদের মধ্যে কেন নিয়ে আসলাম? আমরা কি বলছি যে উদ্ভিদের মধ্যে আমরা সেগুলি আলোচনা করব, যেগুলোর মধ্যে উদ্ভিদের বৈশিষ্ট্য পাবো। তাহলে উদ্ভিদের যে প্রধান বৈশিষ্ট্য, যে নিজের খাবারটা নিজে তৈরি করতে পারার ক্ষমতা, সেই ক্ষমতাটা ছত্রাকের নেই। মানে ছত্রাক নিজের খাবার নিজে তৈরি করতে পারে না। তার মানে খাবারের উপর সে উদ্ভিদের উপর নির্ভর, খাবারের জন্য সে হচ্ছে অন্য কারোর উপরে নির্ভরশীল। তাহলে প্রথম যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য থাকার কথা ছিল সেটা ছত্রাকের মধ্যে নেই, তো আমি তাকে উদ্ভিদের মধ্যে নিয়ে আসলাম কেন? আচ্ছা, অন্যান্য সকল প্রাণী খাবার গ্রহণ করার পদ্ধতি আর উদ্ভিদের খাবার গ্রহণ করার পদ্ধতির মধ্যে একটা বিশাল পার্থক্য থাকে বিদ্যমান। সেটা কি, যে শোষণের মাধ্যমে খাবার সংগ্রহ করা বা খাবার গ্রহণ করা। তাহলে উদ্ভিদ সবসময় হচ্ছে শোষণ করে, খাবারটা হচ্ছে শোষণ করে, অন্য কেউ খাবার শোষণ করে না। তাহলে এই যে একটা বৈশিষ্ট্য উদ্ভিদের, আরেকটা যে খাবার শোষণ করার ক্ষমতা, এটা হচ্ছে আবার ছত্রাকের আছে। অর্থাৎ আমাদের মধ্যে হচ্ছে আমরা কি মুখ দিয়ে খাবার গ্রহণ করি, বা হচ্ছে যেটাকে আমরা বলি যে চাবায় চাবায় খাই আমরা,
অন্য কেউ কিভাবে মানে অন্য কোনো উদ্ভিদ কিভাবে খায় না, কোনো উদ্ভিদ এভাবে খায় না। কারণ উদ্ভিদের একটা বৈশিষ্ট্য হচ্ছে সে হচ্ছে খাবার শোষণ করে, অর্থাৎ হচ্ছে পানি থেকে মাটি থেকে পানি শোষণ করছে, সেটা থেকে হচ্ছে খাবার তৈরি করে নিজের খাবারটা তৈরি করছে। এই যে শোষণ করার ক্ষমতা, এই শোষণ করার ক্ষমতা হচ্ছে ছত্রাকের আছে। তাহলে এই একটা বৈশিষ্ট্য দিয়ে আমি বলতে পারি যে হ্যাঁ, ছত্রাকের এমন একটা বৈশিষ্ট্য আছে যেটা হচ্ছে কোনো প্রাণী বা অন্য কারোর সঙ্গে ম্যাচ করছে না, যেটা হচ্ছে উদ্ভিদের সঙ্গে ম্যাচ করছে। তাহলে এই হিসাবে আমি হচ্ছে ছত্রাকটাকে হচ্ছে আমি কি উদ্ভিদের অন্তর্গত, মানে উদ্ভিদের যে ক্লাসটাকে আমি বলছি, যে উদ্ভিদ বিজ্ঞানের যে ক্লাসটা, সেই ক্লাসের মধ্যে আমি হচ্ছে ছত্রাককে হচ্ছে অন্তর্গত করতে পারি। তাহলে এইভাবে হলো কি শৈবাল আর ছত্রাক আমাদের হচ্ছে উদ্ভিদ বিজ্ঞানের অন্তর্গত হইল, যে হ্যাঁ শৈবাল আর ছত্রাককে আমি উদ্ভিদ বিজ্ঞানে আলোচনা করতে পারি। আচ্ছা, এখন তাহলে হচ্ছে শৈবাল ছত্রাকের বৈশিষ্ট্যগুলো কি। এখন কথা হচ্ছে অধ্যায়ের মধ্যে শৈবাল ছত্রাক একসঙ্গে কেন নিয়ে আসলো? একটার মধ্যে কি নিজের খাবার নিজে তৈরি করতে পারে না, আরেকটার মধ্যে আবার নিজের খাবার নিজে তৈরি করতে পারে, কিন্তু দুইটাকে আমি একই অধ্যায়ে আলোচনা করছি। আচ্ছা, কেন আলোচনা করছি? কারণ দুইজনের মধ্যে একটা কমন, সেটা হচ্ছে কি অপুষ্পক। অর্থাৎ অপুষ্পক আমরা তাহলে কাদেরকে বলছি? যারা হচ্ছে যাদের কোনো ফুল হয় না। অর্থাৎ ফুলের প্রধান কাজ কি? শুধু ফুল বাইরে যেটা আমরা দেখি সেটা তো বেশি হচ্ছে শোভাবর্ধন, যে হচ্ছে ফুলের পাপড়ি শোভাবর্ধন, কোন কীট পতঙ্গকে আকৃষ্ট করছে, এর ফলে সেটা হচ্ছে পরাগায়নে সাহায্য করছে। আচ্ছা, ফুলের বেসিক স্ট্রাকচারটা হচ্ছে ভেতরে, যেটা হচ্ছে কি গর্ভাশয়, তারপর হচ্ছে পুংস্তবক, স্ত্রীস্তবক, এই যে উপাদানগুলো, এই উপাদানগুলোকে মিলে আমরা বলছি হচ্ছে জননাঙ্গ। অর্থাৎ হচ্ছে ফুল হচ্ছে একটা উদ্ভিদের হচ্ছে একটা জননাঙ্গ, অর্থাৎ হচ্ছে যার মাধ্যমে সে জনন কাজে অংশগ্রহণ করে বা যার মাধ্যমে বংশ বিস্তার হয়। তাহলে শৈবাল ছত্রাকের একটা হচ্ছে অপুষ্পক উদ্ভিদ, অর্থাৎ হচ্ছে তার ফুল হচ্ছে না। যদি ফুল না হয়, অর্থাৎ হচ্ছে তার বংশ বিস্তার করার পদ্ধতি ফুলের মাধ্যমে নিয়ন্ত্রিত হচ্ছে না। এই একটা পয়েন্টের উপর ভিত্তি করে আমি শৈবাল ছত্রাককে একটা জায়গায় নিয়ে আসলাম, একটা অধ্যায়ের মধ্যে নিয়ে আসলাম, যে হ্যাঁ এই অধ্যায়ে আমরা হচ্ছে কি অপুষ্পক উদ্ভিদ নিয়ে আলোচনা করব। তাহলে অপুষ্পক উদ্ভিদ কি? শৈবাল আর হচ্ছে কি ছত্রাক। তাহলে শৈবাল ছত্রাক হচ্ছে অপুষ্পক উদ্ভিদ, এরপর আরো অন্য পাবেন শৈবাল ছত্রাক যেহেতু অপুষ্পক উদ্ভিদ, এই দুটোকে আমি হচ্ছে একসঙ্গে আলোচনা করছি। আচ্ছা, তাহলে শৈবাল ছত্রাকের বেসিক এটা হচ্ছে কি অপুষ্পক উদ্ভিদ। অপুষ্পক উদ্ভিদ তার মানে যাদের ফুল হচ্ছে না, তাদেরকে আমরা হচ্ছে অপুষ্পক উদ্ভিদ বলছি। আচ্ছা, এরপর যেটা আসছে হচ্ছে কি স্বভোজী। এটা আমরা প্রথমে বলে দিলাম যে স্বভোজের মধ্যে কি পার্থক্য হচ্ছে। যে হচ্ছে শৈবালটা হচ্ছে স্বভোজী, যাদের ক্লোরোপ্লাস্ট থাকছে, যার ফলে তার ক্লোরোফিলের উপস্থিতি পাচ্ছি, এর ফলে সে নিজের খাবার নিজে তৈরি করতে পারছে। তাহলে স্বভোজী হচ্ছে কি, শৈবাল হচ্ছে কি স্বভোজী, আর ছত্রাক স্বভোজী না, অর্থাৎ সে হচ্ছে নিজের খাবার নিজে তৈরি করতে পারে না। যদি না পারে তাহলে শৈবাল কি, ছত্রাক কি? ছত্রাক হচ্ছে আমার মৃতজীবী বা হচ্ছে পরজীবী। আচ্ছা, তাহলে আমরা বৈশিষ্ট্য পাচ্ছি হচ্ছে এখানে তিনটা। একটা হচ্ছে অপুষ্পক। অপুষ্পক কি দুইটার মধ্যে কমন, শৈবাল এবং ছত্রাক দুইজনের মধ্যেই একটা বৈশিষ্ট্য কমন, সেটা হচ্ছে অপুষ্পক। অর্থাৎ এই দুইজনের কারোরই ফুল হয় না, অর্থাৎ জননাঙ্গ হিসেবে ফুল থাকছে না। আচ্ছা, এবার হচ্ছে কি স্বভোজী। স্বভোজীতে আমি কি পাইলাম? যে নিজের খাবার নিজে তৈরি করতে পারার ক্ষমতা, এটা কার আছে? শৈবালের আছে। কারণ যেহেতু তার ক্লোরোপ্লাস্ট আছে, ক্লোরোপ্লাস্টের মধ্যে ক্লোরোফিল থাকছে, ক্লোরোফিলের থাকার কারণে সে নিজের খাবারটা নিজে তৈরি করতে পারে। তাহলে সে হচ্ছে কি স্বভোজী। ছত্রাকের ক্লোরোপ্লাস্ট নাই, ক্লোরোপ্লাস্ট না থাকার কারণে তার ক্লোরোফিল নাই, ক্লোরোফিল না থাকার কারণে সে নিজের খাবার নিজে তৈরি করতে পারে না, ফলে সে স্বভোজী না। তাহলে ছত্রাক কি? ছত্রাক হচ্ছে মৃতজীবী বা হচ্ছে পরজীবী। মৃতজীবী বা হচ্ছে পরজীবী। মৃতজীবী কি বলছি? যারা মৃত জীব ভক্ষণ করে তাদেরকে আমরা বলি হচ্ছে মৃতজীবী, অর্থাৎ হচ্ছে খাবারের জন্য যারা হচ্ছে মৃত জীবের উপর নির্ভর করছে। আর হচ্ছে কি পরজীবী। পরজীবী যারা খাবারের উপর অন্যের উপর নির্ভরশীল, খাবার গ্রহণ করছে অন্য কারোর উপর নির্ভর করে। নট নেসেসারি সেটা হচ্ছে মরে যাওয়াই হইতে হবে, মৃত হইতে হবে এমন কোনো কথা না। জাস্ট খাবারের জন্য কেউ যদি অন্য কারোর উপর নির্ভরশীল হয় তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে পরজীবী। ছত্রাক হচ্ছে মৃতজীবী এবং হচ্ছে পরজীবী, অর্থাৎ হচ্ছে সে মৃতজীব ভক্ষণ করতে পারে, কখনো কখনো খাবারের উপর অন্য কারোর উপর নির্ভর, হচ্ছে অন্যের খাবার, অন্যের তৈরি করা খাবার সে কখনো কখনো হচ্ছে গ্রহণ করে। তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি খাবারের জন্য সে হচ্ছে আরেকজনের উপর নির্ভর করছে, তাই সেটাকে আমি বলছি হচ্ছে পরজীবী। তাহলে বৈশিষ্ট্য আমরা কি পাইলাম? অপুষ্পক দুইজনে, শৈবাল এবং ছত্রাক দুইজনেই হচ্ছে অপুষ্পক উদ্ভিদ। স্বভোজী, শৈবাল স্বভোজী কিন্তু ছত্রাক স্বভোজী নয়। মৃতজীবী ও পরজীবী, ছত্রাক হচ্ছে মৃতজীবী এবং হচ্ছে পরজীবী, কিন্তু শৈবাল আবার হচ্ছে না। তাহলে এই গেল হচ্ছে শৈবাল ও ছত্রাকের বেসিক বৈশিষ্ট্য।
এই কয়টা বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আলোচনা আমরা পরবর্তী অধ্যায় হচ্ছে পুরো অধ্যায়টা হচ্ছে আলোচনা করব। এই যে অপুষ্পক, যদি অপুষ্পক হয় তাহলে তার জননাঙ্গ ফুল না, যদি জননাঙ্গ ফুল না হয় তাহলে তার জনন কার্যক্রম কিভাবে চলছে। তারপর হচ্ছে স্বভোজী, যেহেতু সে স্বভোজী তার খাবার সে কে শৈবাল স্বভোজী, তাহলে কে তার খাবারটা সে কিভাবে তৈরি করছে। তারপর মৃতজীবী বা পরজীবী, ছত্রাক হচ্ছে মৃতজীবী বা পরজীবী, যদি সে মৃতজীবী পরজীবী হয়ে থাকে তার খাবার গ্রহণ করার পদ্ধতি কি, সে কাদের খাচ্ছে, কোন মৃতজীবটাকে খাচ্ছে, এই সবগুলো আমরা পরবর্তী অধ্যায়ে আলোচনা করব, পুরো অধ্যায়টাতে আলোচনা করব। তাহলে এই হলো আমার হচ্ছে বেসিক কি এটাকে সার্কেল, মানে এইটুকু পরিধির মধ্যে আমরা হচ্ছে আলোচনাটা এই অধ্যায় সীমাবদ্ধ রাখবো। আচ্ছা, এখন আমি যদি আসি, আচ্ছা এইটা হচ্ছে বেসিক জায়গা। এখন এদিকে আমি দুটো ওয়ার্ড লিখছি দেখেন, একটা হচ্ছে ফাইকোলজি। ফাইকোলজি কি বলছে, যে হচ্ছে যেখানে আমরা হচ্ছে শৈবাল নিয়ে আলোচনা করি, শৈবাল নিয়ে যাদেরকে আলোচনা করি সেটাকে আমরা বলছি হচ্ছে ফাইকোলজি। এটাকে কখনো কখনো অ্যালগোলজিও বলা হয়ে থাকে। ফাইকোলজি আপনারা বইয়ে পড়বেন, এটা হচ্ছে কি ফাইকোস এবং হচ্ছে লোগোস। ফাইকোসের এই হচ্ছে সি উইড, ওটা আসলে এরকম সি উইড, সি এবং হচ্ছে উইড। সি মানে হচ্ছে সমুদ্র, উইড মানে হচ্ছে কি বলে এটাকে জঙ্গল বা এটা বা হচ্ছে সমুদ্রের উদ্ভিদ এই জাতীয়, অর্থাৎ হচ্ছে সমুদ্রে যে উদ্ভিদগুলো জন্মাচ্ছে সেগুলোকে আমরা সি উইড বলছি। সেই ফাইকোস এবং হচ্ছে লোগোস, এটা হচ্ছে গ্রিক শব্দ ফাইকোস এবং হচ্ছে লোগোস, হ্যাঁ গ্রিক শব্দ, সেখান থেকে আসছে সিউইড। আচ্ছা, তাহলে এটা তাহলে কি যে উদ্ভিদের যে অংশে আমরা হচ্ছে শৈবালকে নিয়ে আলোচনা করছি সেটাকে আমরা বলছি হচ্ছে ফাইকোলজি অথবা হচ্ছে অ্যালগোলজি। এরপর একটা ওয়ার্ড পাবেন হচ্ছে কি অর্ধবায়বীয়। বায়বীয় অর্থ হচ্ছে কি যারা হচ্ছে বায়ুর মধ্যে অবস্থান করছে সেটা হচ্ছে কি বায়বীয়। অর্ধবায়বীয় অর্থ হচ্ছে যাদের জীবন ধারণের জন্য একই সঙ্গে হচ্ছে কি জল এবং বায়ু দুইটা, অর্থাৎ হচ্ছে মাটিতেও থাকছে এবং হচ্ছে বায়ুর মধ্যে অবস্থান করছে, এই যে অবস্থানটা সেটাকে আমরা বলছি হচ্ছে কি অর্ধবায়বীয়। এরপর আছে হচ্ছে ফাইটোপ্ল্যাঙ্কটন। ফাইটোপ্ল্যাঙ্কটন কি বলছি, যে হচ্ছে সমুদ্রে ভাসমান যে ক্ষুদ্র ক্ষুদ্র উদ্ভিদগুলো পাওয়া যায় সেটাকে আমরা বলছি হচ্ছে ফাইটোপ্ল্যাঙ্কটন। সমুদ্রে ভাসমান যে ক্ষুদ্র ক্ষুদ্র উদ্ভিদ সেটা হচ্ছে ফাইটোপ্ল্যাঙ্কটন। এরপর আমরা পাবো হচ্ছে বেন্থিক, একটা ওয়ার্ড পাবেন বেন্থিক হচ্ছে কি যেই শৈবালগুলা হচ্ছে কোথায় পানির নিচে মাটিতে আবদ্ধ অবস্থায়, অর্থাৎ হচ্ছে পানির নিচে মাটিতে যে আবদ্ধ থাকে তাদেরকে আমরা বলছি হচ্ছে বেন্থিক শৈবাল। এরপর আছে হচ্ছে কি লিথোফাইট। লিথোফাইট হচ্ছে কি পাথরে যে শৈবালগুলো জন্মায় সেগুলোকে আমরা বলছি হচ্ছে লিথোফাইট। এরপর আছে হচ্ছে অ্যান্ডোফাইট, যেই শৈবাল আবার হচ্ছে অন্য কোনো শৈবালের ভিতরে জন্মায় সেটাকে আমরা বলছি হচ্ছে অ্যান্ডোফাইট। এগুলো হচ্ছে শৈবালের বিভিন্ন রকম শ্রেণী বিভাগ, বা হচ্ছে বলতে পারেন যে এই বৈশিষ্ট্য ভিত্তিতে আমরা শ্রেণীগুলো করতে পারি। যেমন পাথরের গায়ে এক ধরনের শৈবাল জন্মাচ্ছে, পানির নিচে এক ধরনের শৈবাল জন্মাচ্ছে, তারপর হচ্ছে কি অন্য শৈবালের ভিতরে এক ধরনের শৈবাল জন্মাচ্ছে, এগুলো হচ্ছে গেল। আচ্ছা, এখন হচ্ছে আমি বেসিক আপনাদের পড়ানোর পরে অধ্যায়টাকে শুরু করার পরে প্রথমে হচ্ছে শৈবাল ও ছত্রাক নিয়ে কিছু আলোচনা করার পরে প্রথম পার্টটা যেটা হচ্ছে শৈবাল। শৈবাল, আচ্ছা তাহলে হচ্ছে কি শৈবালের সংজ্ঞা, তাহলে প্রথমে আমাকে বলতে লাগবে শৈবাল কাকে বলে। আপনাদের বইয়ে যে সংজ্ঞাটা দেওয়া আছে সেটা হচ্ছে কি অত্যন্ত সরল প্রকৃতির সালোক সংশ্লেষণকারী অভাস্কুলার সমাঙ্গদেহী যাদের এককোষী এবং নিষেকের পর স্ত্রী যৌনাঙ্গে থাকা অবস্থায় কোনো ভ্রূণ গঠিত হয় না তাদেরকে শৈবাল বলে। তাহলে বইয়ে আপনাদের যেই সংজ্ঞাটা দেওয়া আছে সংজ্ঞাটাকে যদি আমি ভাগ করতে চাই তাহলে প্রথমে কি আসতেছে, একটা হচ্ছে কি সরল প্রকৃতির, তারপরে আসে হচ্ছে সালোক সংশ্লেষণকারী সালোক, আচ্ছা তারপরে হচ্ছে অভাস্কুলার, তারপরে আছে হচ্ছে সমাঙ্গদেহী, আচ্ছা জননাঙ্গ এককোষী, আর আছে হচ্ছে আচ্ছা ভ্রূণ গঠিত হয় না। আচ্ছা তাহলে দেখেন আমি যদি এই যে সংজ্ঞাটুকু শুধু হচ্ছে মুখস্থ করি বা সংজ্ঞাটুকু যদি আমি মনে রাখতে পারি তাহলে দেখেন আমাকে শৈবালের বৈশিষ্ট্য আমি লিখে ফেলতে পারবো। তাহলে শৈবালের সংজ্ঞাটা কি বলছে, যে সরল প্রকৃতির এক ধরনের উদ্ভিদ যারা সালোক সংশ্লেষণকারী অভাস্কুলার সমাঙ্গদেহী
এককোষী জননাঙ্গ এবং হচ্ছে স্থির জননাঙ্গে থাকা অবস্থায় ভ্রূণটা গঠিত হয় না, তাদেরকে আমি শৈবাল বলছি। তাহলে এই যে সংজ্ঞাটুকু, এই সংজ্ঞাটুকু যদি আমি মনে রাখতে পারি, তাহলে আমি 1 2 3 4 5 6 6টা বৈশিষ্ট্য লিখতে পারবো শৈবালের। আমার তাহলে বৈশিষ্ট্য আলাদা করে বৈশিষ্ট্য মুখস্থ করা দরকার নেই, জাস্ট হচ্ছে সংজ্ঞাটুকু যদি আমি মনে রাখতে পারি আমি বৈশিষ্ট্য লিখতে পারবো। তাহলে সংজ্ঞা কি বলছে? শৈবাল হচ্ছে সরল প্রকৃতির এক ধরনের উদ্ভিদ যারা হচ্ছে কি সালোক সংশ্লেষণকারী, অভাস্কুলার, সমাঙ্গদেহী, জননাঙ্গ এককোষী এবং স্থির জননাঙ্গে থাকা অবস্থায় ভ্রূণ গঠিত হয় না। আমি তাহলে ব্যাখ্যা করি সরল প্রকৃতির। সরল প্রকৃতি বলতে উদ্ভিদের যে স্ট্রাকচারটা আছে, আমাদের সকল উদ্ভিদ হচ্ছে কি আস্তে আস্তে নিম্নতর স্তর থেকে উদ্ভিদ থেকে উচ্চতর উদ্ভিদে পরিণত হয়েছে। এই যে নিম্নতর উদ্ভিদ থেকে উচ্চতর উদ্ভিদে পরিণত হওয়ার যে রাস্তাটা, এখানে হচ্ছে কি প্রথম হচ্ছে কি উদ্ভিদগুলো সবগুলো ছিল হচ্ছে সরল প্রকৃতির, অর্থাৎ খুব সহজেই যেন হচ্ছে তার জৈবিক কার্যক্রম চলতে পারে। এইটাকে আমরা বলছি হচ্ছে সরল প্রকৃতি, অর্থাৎ তার যে দৈহিক স্ট্রাকচার এইটা হচ্ছে খুবই সরল প্রকৃতির। আমরা যে হচ্ছে উন্নত যে উদ্ভিদের মধ্যে যে স্ট্রাকচার গুলো পাই বা যে বৈশিষ্ট্যগুলো পাই সেগুলো একটু জটিল প্রকৃতির, অর্থাৎ হচ্ছে আস্তে আস্তে উন্নত হয়েছে এই উদ্ভিদের বৈশিষ্ট্যগুলা। যেহেতু হচ্ছে শৈবাল হচ্ছে কি একটু মানে উন্নত শ্রেণীর উদ্ভিদ থেকে একটু হচ্ছে কি, আমি যদি হচ্ছে আপনার পড়ে থাকবেন বিবর্তনের একটু পেছন দিকে শৈবালের অবস্থান, তাই বলছে কি শৈবালটা হচ্ছে একটু সরল প্রকৃতির উদ্ভিদ, অর্থাৎ এদের বৈশিষ্ট্যগুলো হচ্ছে একটু সরল, খুব জটিল না। তার সরল প্রকৃতি। সালোক সংশ্লেষণকারী আমরা প্রথমেই বললাম যারা নিজের খাবারটা নিজে তৈরি করতে পারে তারা সালোক সংশ্লেষণকারী। অভাস্কুলার, অভাস্কুলার বেসিক্যালি হচ্ছে কি যে ভাস্কুলার টিস্যু থাকছে কি থাকছে না। কোথাও কি লিখেছেন? অভাস্কুলার লিখেছিলাম এখানে। আচ্ছা, ভাস্কুলার টিস্যু ভাস্কুলার টিস্যু কাজে হচ্ছে পরিবহন টিস্যু, অর্থাৎ হচ্ছে উদ্ভিদের দেহে পরিবহন করার জন্য যে টিস্যুগুলো কাজ করে সেগুলো আমরা বলছি হচ্ছে অভাস্কুলার টিস্যু। আসতে পারে টিস্যু কাকে বলে? টিস্যু হচ্ছে কি যখন কতগুলো কোষ একই স্থান থেকে উৎপত্তি লাভ করে একই রকম কর্ম সম্পাদন করে তাদেরকে আমরা বলছি হচ্ছে টিস্যু, অর্থাৎ হচ্ছে একগুচ্ছ কোষ যাদের বৈশিষ্ট্যগুলো একই রকম, যারা একই স্থান থেকে উৎপত্তি লাভ করে এবং একই কাজ সম্পাদন করে, এই কোষ গুচ্ছকারী বলছি হচ্ছে টিস্যু। তার মানে টিস্যু বলতে বোঝায় কতগুলো কোষের গুচ্ছ যাদের বৈশিষ্ট্যগুলো একই রকম, যারা একই স্থান থেকে উৎপত্তি লাভ করছে এবং একই রকম কর্ম সম্পাদন করে। এখন বলতে কোষ কাকে বলে? তাহলে হচ্ছে কি কোষ হচ্ছে কি উদ্ভিদের বা সকল জীবের গঠনের একক, অর্থাৎ একটি জীব এরকম অনেকগুলো কোষ দ্বারা গঠিত। একটা জীবের দেহে হচ্ছে লক্ষ লক্ষ কোষ থাকে, এই সবগুলো কোষ আবার হচ্ছে একরকম না, কতগুলো গুচ্ছ গুচ্ছ আকারে হচ্ছে কোষ, অর্থাৎ হচ্ছে একগুলো কোষ একরকম, বাকি একগুচ্ছ কোষ একরকম। এই যে একগুচ্ছ কোষ যাদের বৈশিষ্ট্যগুলো একই রকম, একই কাজ সম্পাদন করছে, এটাকে আমরা বলছি হচ্ছে টিস্যু। এটার মধ্যে হচ্ছে কি ভাস্কুলার টিস্যু, মানে পরিবহন টিস্যু, অর্থাৎ যারা উদ্ভিদের দেহে পরিবহনের কাজটা করে। তাহলে পরিবহন যারা যে টিস্যুগুলো পরিবহনের কাজ করে সেগুলো আমরা বলছি হচ্ছে ভাস্কুলার টিস্যু। শৈবাল হচ্ছে অভাস্কুলার, তার মানে তার দেহে এই পরিবহন টিস্যু নেই। এরপর হচ্ছে কি সমাঙ্গদেহী। সমাঙ্গদেহী বা থ্যালয়েড বডি যেটাকে আমরা বলি, বাংলায় করলে হয় সমাঙ্গদেহী, ইংলিশে হচ্ছে থ্যালয়েড বডি। সমাঙ্গদেহী হচ্ছে কি যে আমরা যে নর্মাল স্থলে যে গাছগুলো দেখি সেগুলোকে আমরা কি পাই? একটা গাছের মধ্যে একটা মূল থাকে, মূলের উপরে একটা কাণ্ড থাকে, কাণ্ডের পরে ডাল পালা, তারপরে পাতা, একটা মোটামুটি একটা স্ট্রাকচার থাকে। অর্থাৎ তাদের দেহটাকে আমি বেশ কয়েকটা অংশে ভাগ করতে পারি, মূল কাণ্ড পাতা বেশ কয়েকটা অংশে ভাগ করতে পারি। যদি কোন উদ্ভিদের এরকম আলাদা করে দেহ আমি ভাগ করতে না পারি, মূল আলাদা অংশ, কাণ্ড আলাদা অংশ, পাতা আলাদা অংশ, এরকম যদি আমি বিভিন্ন অংশে ভাগ না করতে পারি, অর্থাৎ পুরো বডিটা মিলে একটা স্ট্রাকচার, অর্থাৎ আলাদা কোনো মূল নাই, আলাদা কোনো কাণ্ড নাই, আলাদা কোনো পাতা নাই, পুরোটা মিলে, সেটাকে আমরা বলছি হচ্ছে সমাঙ্গদেহী। আচ্ছা, তাহলে কি বলছে যে সবগুলো মিলে একই রকম, মানে হচ্ছে যদি আমি বলি সেটা হচ্ছে মাটিতে একটু মিশায় আছে, এটুকু হয়ে গেছে। আমি যদি বলি যেটা হচ্ছে ভূমি, যদি এটা হয় তাহলে ভূমির মধ্যে মোটামুটি একটা হচ্ছে স্ট্রাকচার পড়ে থাকা। নরমাল উদ্ভিদ কি আমরা জানি হচ্ছে এরকম মাটি থেকে হচ্ছে উপরের দিকে উঠে থাকতেছে, তাহলে নরমাল উদ্ভিদে আমি কি থাকতেছে? একটা মূল থাকতেছে, কাণ্ড থাকতেছে, পাতা থাকতেছে। কিন্তু যে থ্যালয়েড বডি, থ্যালয়েড বডি হচ্ছে কি ভূমির সঙ্গে এরকম সমান্তরালে অবস্থান করে, অর্থাৎ হচ্ছে আলাদা ভূমি থেকে আমার হচ্ছে আলাদা উপরের দিকে কোনো স্ট্রাকচার পাই না, মাটির মধ্যে হচ্ছে পড়ে থাকছে। তো এটাকে আমরা বলছি হচ্ছে থ্যালয়েড বডি, এবং যার হচ্ছে আলাদা কোনো মূল কাণ্ড বা পাতা ভাগ করা যায় না, পুরো সবগুলো মূল কাণ্ড মিলে একটা হচ্ছে কি বলে পড়ে থাকার মতো একটা হচ্ছে স্ট্রাকচার গঠন করে। তাহলে এটাকে আমরা বলছি হচ্ছে সমাঙ্গদেহী।
আচ্ছা, এরপর কি বলছে, ভ্রূণ গঠিত হয় না। আগে আসে হচ্ছে ভ্রূণ কাকে বলে, তাহলে ভ্রূণ আমরা কাকে বলি, যে জীবের সর্বপ্রথম যে স্ট্রাকচারটা দাঁড়ায় সেটাকে বলা হয় হচ্ছে ভ্রূণ। অর্থাৎ আরেকটু যদি জাইগোটের পরিণত রূপটা হচ্ছে ভ্রূণ। তার মানে জাইগোট একটু পরিণতি লাভ করে সেটা হচ্ছে ভ্রূণে পরিণত। অর্থাৎ হচ্ছে ভ্রূণ হচ্ছে জীবের প্রথম সত্তা, যার মধ্যে প্রথম জীবনের অস্তিত্ব পাওয়া যায়। অর্থাৎ আমরা যে হচ্ছে, আমি যদি বলি প্রাণী দিয়ে, যে প্রাণীর যে হার্টবিটটা আছে, আমরা যে হার্টবিটটা পাই, সেটা সর্বপ্রথম পরিলক্ষিত হয় হচ্ছে ভ্রূণে। এর আগে আমরা হচ্ছে এই হার্টবিটটা পাই না। অর্থাৎ এর আগে তার অবস্থানটা কি, এর আগে হচ্ছে কি জাইগোট, তারপরে হচ্ছে ভ্রূণ। তার মানে জাইগোট থেকে ভ্রূণে পরিণত হচ্ছে। তাহলে হচ্ছে কি জাইগোটের পরিণত রূপটা হচ্ছে ভ্রূণ। অর্থাৎ ভ্রূণের মধ্যে আমি সর্বপ্রথম জীবনের অস্তিত্ব পাই। আচ্ছা, তাহলে আমরা বলছি জাইগোট কাকে বলে। জাইগোট হচ্ছে কি পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেট মিলনের ফলে যেটা গঠিত হয় সেটা হচ্ছে জাইগোট। হচ্ছে আমরা জানি কি যে জননকার্য সম্পাদনের জন্য আমার দুটো উপাদান দরকার, একটা হচ্ছে পুংগ্যামেট আর একটা হচ্ছে স্ত্রী গ্যামেট। এই পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেট যদি হচ্ছে কি মিলিত হওয়ার পর যেটা গঠিত হয় সেটাকে আমরা বলছি হচ্ছে জাইগোট। এইটা হচ্ছে গ্যামেটের দুই গ্যামেটের মিলনের ফল। এর পরবর্তী সেই জাইগোটের মধ্যে আমি প্রাণের অস্তিত্ব পাই না, যেখানে জাস্ট দুইটা গ্যামেট মিলিত হয়। কিন্তু সর্বপ্রথম এই জাইগোটটা যখন পরিণত হয়ে ভ্রূণে রূপান্তরিত হয়, তখনই আমি সর্বপ্রথম তার মধ্যে প্রাণের অস্তিত্ব পাই। তাহলে এটা কি বলছে, যে ভ্রূণ গঠিত হয় না। অর্থাৎ হচ্ছে শৈবালে ভ্রূণ গঠিত হয় না, বা লাইনটা যে ছিল এরকম কি, যে নিষেকের পর স্ত্রী জননাঙ্গে থাকা অবস্থায় কোনো ভ্রূণ গঠিত হয় না। মানে স্ত্রীর জননাঙ্গে থাকা অবস্থায় সেখানে ভ্রূণটা তৈরি হচ্ছে না, তারপরে ভ্রূণটা হচ্ছে স্ত্রী জননাঙ্গের বাইরে গিয়ে হচ্ছে ভ্রূণে পরিণত হচ্ছে। তাহলে এই গেল হচ্ছে আমার শৈবালের সংজ্ঞা। শৈবালের যদি আপনি হচ্ছে বৈশিষ্ট্যগুলোর মধ্যে যান, প্রথমে আসে হচ্ছে কি শৈবাল সালোক সংশ্লেষণকারী স্বভোজী অপুষ্পক উদ্ভিদ, আলো ছাড়া জন্মাতে পারে না, এটা আমরা ব্যাখ্যা করলাম। আচ্ছা, এরপর যেটা আছে সেটা হচ্ছে কি এরা সুকেন্দ্রিক, এককোষী বা হচ্ছে বহুকোষী। আচ্ছা, শৈবাল কখনো সত্যিকার পাতা সৃষ্টি হয় না, ওরা সমাঙ্গ দেহী। আচ্ছা, তাহলে হচ্ছে কি সুকেন্দ্রিক। সুকেন্দ্রিক কাকে বলে, সুকেন্দ্রিক এটা হচ্ছে কি যে যাদের আপনার নর্মাল পড়ে এসেছে সেটা হচ্ছে কি যাদের নিউক্লিয়াসটা সুগঠিত, তাদেরকে আমরা বলি হচ্ছে সুকেন্দ্রিক। অর্থাৎ হচ্ছে উদ্ভিদের কোষকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা সুকেন্দ্রিক আর একটা হচ্ছে প্রাকেন্দ্রিক, তাই তো, প্রোক্রিয়াটিক আর হচ্ছে ইউক্রিয়াটিক। তাহলে একটা হচ্ছে সুকেন্দ্রিক, একটা হচ্ছে প্রাকেন্দ্রিক। প্রাকেন্দ্রিকের কি আমরা যে নিউক্লিয়াসটা সুগঠিত নয়, আর সুকেন্দ্রিকের কি নিউক্লিয়াসটা সুগঠিত। এই সুগঠিত নিউক্লিয়াস জিনিসটা কি, তাহলে সুগঠিত নিউক্লিয়াসটা হচ্ছে যে নিউক্লিয়াসের যে উপাদানগুলো থাকে, নিউক্লিয়াসের উপাদান কি, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস, আদার যে উপাদানগুলো থাকছে, এই সবগুলো উপাদান যদি আমার ঝিল্লিবদ্ধ হয়ে একটা নির্দিষ্ট জায়গায় আবদ্ধ থাকে, তাহলে সেই নিউক্লিয়াসটাকে আমরা বলি হচ্ছে সুগঠিত নিউক্লিয়াস। অর্থাৎ আমরা নিউক্লিয়াস স্ট্রাকচারটা কি রকম, এই রকম নিউক্লিয়াস না, এই তো। অর্থাৎ হচ্ছে এই যে নিউক্লিয়ার ঝিল্লি, এগুলা, এটা নিউক্লিয়ার মেমব্রেন দিয়ে হচ্ছে কি সবগুলো উপাদান মিলে একটা সুগঠিত স্ট্রাকচার যদি আমার এক নির্দিষ্ট জায়গায় আবদ্ধ থাকে, তার মানে কোষের একটা নির্দিষ্ট জায়গায় নিউক্লিয় উপাদানগুলা যদি ঝিল্লি দ্বারা একটা নির্দিষ্ট জায়গায় আবদ্ধ থাকে, তবে সেই নিউক্লিয়াসটাকে আমরা বলি হচ্ছে কি সুগঠিত নিউক্লিয়াস। তাহলে শৈবালের হচ্ছে কি সুকেন্দ্রিক, অর্থাৎ হচ্ছে শৈবালের নিউক্লিয়াসটা সুগঠিত। আচ্ছা, এককোষী বা বহুকোষী। এককোষী বা বহুকোষী কি, যারা হচ্ছে দেহের যাবতীয় কাজ শুধুমাত্র একটা কোষের দ্বারা সম্পাদন করে। অর্থাৎ তার দেহে আর কোনো কোষ, শুধুমাত্র একটা কোষ আছে, সেই একটা কোষ দ্বারাই সে হচ্ছে তার যাবতীয় কার্যক্রম সম্পাদন করে, ফলে সেটা আমরা বলি হচ্ছে এককোষী। আমরা হচ্ছে বহুকোষী, যার নাম কারণ হচ্ছে আমাদের যাবতীয় কর্মকাণ্ড সম্পাদন করার জন্য লক্ষ লক্ষ কোষ প্রয়োজন, আমরা হচ্ছে বহুকোষী। আচ্ছা, এরপর থাকে কি, আচ্ছা সুকেন্দ্রিক গেল, এককোষী, বহুকোষী গেল, সমাঙ্গ দিয়ে আমি হচ্ছে বললাম যারা হচ্ছে কি দেহকে মূল, কাণ্ড এবং পাতায় আলাদা করে ভাগ করা যায় না। অর্থাৎ হচ্ছে মাটির সঙ্গে কি এটা সমান্তরালে হচ্ছে অবস্থান করে। আচ্ছা, এরপরে কি ভাস্কুলার টিস্যু আছে। ভাস্কুলার টিস্যু বললাম সেটা হচ্ছে কি পরিবহন টিস্যু। এরপর বৈশিষ্ট্য হচ্ছে ভাস্কুলার টিস্যু, এর দেখো ভাস্কুলার টিস্যু নেই, মানে পরিবহন টিস্যু নেই। অর্থাৎ হচ্ছে
এদের দেহে হচ্ছে খাবার পরিবহন করার জন্য যে টিস্যু দরকার সেই টিস্যু হচ্ছে থাকছে না। এরপর কি আসছে, এরপর হচ্ছে কি বন্ধা কোষ আবরণী, অর্থাৎ দেখেন বৈশিষ্ট্য কি ছিল যে এদের দেহে ভাস্কুলার টিস্যু নেই, এদের জননাঙ্গ সাধারণত এককোষী বা বহুকোষী হলেও তাতে কোনো বন্ধা কোষের আবরণী থাকে না। অর্থাৎ হচ্ছে বন্ধা কোষ আবরণী, এই জায়গায় আপনার কনফিউজিং সৃষ্টি হয়, সেটা হচ্ছে কি যে বন্ধা কোষ আবরণী জিনিসটা কি, অর্থাৎ এর কি বলছে যে এদের জননাঙ্গে কোনো বন্ধা কোষ আবরণী নেই। তাহলে বন্ধা কোষ আবরণী হচ্ছে কি যে জননাঙ্গটা যখন তৈরি হচ্ছে তখন হচ্ছে কি কোষের উপরে হচ্ছে কি যে কোষটা তৈরি হচ্ছে কোষের উপরের দিকে, আমি যদি বলি এটা কোষের উপরের দিকে একটা লেয়ার তৈরি হওয়া, এই লেয়ারটা কি দ্বারা তৈরি হচ্ছে, আচ্ছা এই লেয়ারটা কি দ্বারা হচ্ছে, এই লেয়ারটা যদি হচ্ছে বন্ধা কোষ। বন্ধা কোষ কাকে বলে, যে কোষটা বিভাজন ক্ষমতা থাকছে না, যে কোষটা বিভাজিত হচ্ছে না, সেটাকে আমরা বলছি হচ্ছে বন্ধা কোষ। অর্থাৎ জননাঙ্গটা যেটা থাকে সেই জননাঙ্গের উপরের দিকে আমার বন্ধা কোষের আবরণী থাকছে না। আপনার যখন বায়োফাইটা বা টেরিডোফাইটা পড়বেন ওখানে দেখবেন পাবেন যে উপরের দিকে জননাঙ্গের উপরের দিকে একটা বন্ধা কোষের আবরণী থাকছে। তাহলে শৈবালের ক্ষেত্রে এই বন্ধা কোষের আবরণীটি আমি হচ্ছে পাচ্ছি না, অর্থাৎ এখানকার যে জননাঙ্গে যে কোষগুলো থাকছে সেই কোষগুলো সবগুলো হচ্ছে কি বিভাজন ক্ষমতা সম্পন্ন। বায়োফাইটা বা টেরিডোফাইটার মধ্যে পাবেন যে জননাঙ্গে একটা বন্ধা কোষের আবরণী থাকছে, অর্থাৎ সেই কোষগুলো বিভাজন ক্ষমতা সম্পন্ন না। এরপর হচ্ছে কি স্পোরঞ্জিয়া, বৈশিষ্ট্যটা কি ছিল, বৈশিষ্ট্য হচ্ছে যে এদের স্পোরঞ্জিয়া সর্বদাই এককোষী। স্পোরঞ্জিয়া মানে হচ্ছে রেণুথলি, দেখেন স্পোরঞ্জিয়া মানে কি স্পোর ইঞ্জিয়া, অর্থাৎ হচ্ছে স্পোরগুলা যে থলিটার মধ্যে অবস্থান করে সেটাকে আমরা বলি হচ্ছে স্পোরঞ্জিয়া। তাহলে কি বলছে, স্পোরঞ্জিয়া সর্বদাই এককোষ, যেখানে স্পোরগুলো অবস্থান করে সেটা সবসময় হচ্ছে এককোষ। আর কথা হচ্ছে স্পোর কি বললাম তো, স্পোরঞ্জিয়া। স্পোরঞ্জিয়া মানে কি রেণুথলি, বাংলায় বলে রেণুথলি। আর আমার কথা হচ্ছে এই স্পোর জিনিসটা কি বা রেণু জিনিসটা কি। আচ্ছা স্পোর অর্থাৎ হচ্ছে স্পোরটা হচ্ছে কি যে যেখান থেকে আমার হচ্ছে কি পরবর্তী বংশধর সৃষ্টি হচ্ছে সেটাকে আমরা বলছি হচ্ছে স্পোর, অর্থাৎ যেটা প্রস্ফুটিত হয়ে পরবর্তীতে নিউ জেনারেশন সৃষ্টি করছে সেটাকে আমরা বলছি হচ্ছে স্পোর। তাহলে এই স্পোর গুলা যেখানে থাকছে, যে থলিটার মধ্যে থাকছে সেটাকে আমরা বলছি হচ্ছে স্পোরঞ্জিয়া। এরপরে কি আছে, এরপরে আছে জাইগোট স্ত্রী জননাঙ্গে থাকা অবস্থায় কখনো বহুকোষী ভ্রূণে পরিণত হয় না। আমরা প্রথমেই বললাম জাইগোট, সেটা হচ্ছে কি জাইগোট যখন স্ত্রী জননাঙ্গে থাকছে তখন সেটা বিভাজিত হয়ে ভ্রূণে পরিণত হচ্ছে না। তারপরে হচ্ছে ভ্রূণ বললাম, ভ্রূণটা হচ্ছে কি যে জাইগোটের পরিণত একটা রূপ, অর্থাৎ জাইগোটটা বিভাজিত হয়ে যখন আমি তার মধ্যে সর্বপ্রথম প্রাণের অস্তিত্ব পাই তখন সেটাকে আমরা বলছি হচ্ছে ভ্রূণ। তাহলে জাইগোট গেল, ভ্রূণ গেল, স্পোরঞ্জিয়া। আচ্ছা এবার হচ্ছে কি আইসোগ্যামাস। আচ্ছা আইসোগ্যামাস, অ্যানাইসোগ্যামাস আর হচ্ছে ওগ্যামাস, তিনটাই হচ্ছে কি তিনটা একই টপিক্সের মধ্যে যা আছে তিনটা শ্রেণীবিভাগ। বেসিক্যাল জিনিসটা হচ্ছে কি গ্যামেট। আচ্ছা তাহলে গ্যামেট কি বলছে যে জনন কার্যে অংশগ্রহণকারী উপাদানগুলো বলছে হচ্ছে গ্যামেট। যেমন হচ্ছে কি পুং গ্যামেট পায়, স্ত্রী গ্যামেট পায়, অর্থাৎ হচ্ছে দুইটা গ্যামেট মিলিত, অর্থাৎ আমি কি বললাম এটাকে, একটা হচ্ছে পুং গ্যামেট আর একটা হচ্ছে কি স্ত্রী গ্যামেট। এই পুং গ্যামেট আর স্ত্রী গ্যামেট মিলিত হয়ে আবার গঠন করা হচ্ছে কি জাইগোট। এই যে জাইগোট গঠন করে হচ্ছে কি এইটাকে আমরা বলছি হচ্ছে কি গ্যামেট, যে পুং গ্যামেট আর হচ্ছে স্ত্রী গ্যামেট মিলিত হয়ে গঠন করে হচ্ছে জাইগোট। আচ্ছা এই গ্যামেটের উপর নির্ভর করে আমার হচ্ছে কি তিন ধরনের গ্যামেট পাওয়া যায়, অর্থাৎ এই গ্যামেটের উপর নির্ভর করে তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আইসোগ্যামাস, একটা হচ্ছে অ্যানাইসোগ্যামাস আর একটা হচ্ছে ওগ্যামাস। আচ্ছা আইসোগ্যামাস কি, আইসোগ্যামাস হচ্ছে যে গ্যামেটগুলো বাহ্যিক বৈশিষ্ট্যে একই রকম, অর্থাৎ বাহ্যিকভাবে দেখে আমি কখনো বলতে পারবো না যে এটা পুং গ্যামেট এটা হচ্ছে স্ত্রী গ্যামেট। তার মানে পুং গ্যামেটের বৈশিষ্ট্য আর স্ত্রী গ্যামেটের বৈশিষ্ট্য হচ্ছে একই রকম, দেখতেও একই রকম। সো আমরা বলতে পারি না যে এটা পুং গ্যামেট এটা হচ্ছে স্ত্রী গ্যামেট। তাহলে কি হয়, সেই ক্ষেত্রে হচ্ছে কি আমরা নামকরণ করতে পারি না। যে নরমালি আমরা কি বলছিলাম যে হচ্ছে পুং গ্যামেট আর স্ত্রী গ্যামেট মিলিত হয়ে হচ্ছে কি জাইগোট গঠন করছে। তার মানে আমি একটা নাম দিয়েছিলাম পুং গ্যামেট, একটা নাম দিয়েছিলাম হচ্ছে স্ত্রী গ্যামেট। এখন এই আইসোগ্যামাসের ক্ষেত্রে আমি তো হচ্ছে বলতেই পারছি না যে কোনটা পুং গ্যামেট কোনটা স্ত্রী গ্যামেট, অর্থাৎ আমি হচ্ছে বৈশিষ্ট্য আলাদা করতে পারছি না। তখন আমরা কি বলছি, পুং গ্যামেট আর স্ত্রী গ্যামেট না বলে আমরা কি বলি, একটাকে প্লাস ধরি একটাকে মাইনাস ধরি। একটা প্লাস গ্যামেট একটা হচ্ছে মাইনাস গ্যামেট মিলিত হয়ে আমার হচ্ছে কি গঠন করছে জাইগোট।
অর্থাৎ যদি আমরা হচ্ছে বাহ্যিক বৈশিষ্ট্যে কোনো গ্যামেটে আলাদা করতে না পারি, পুং গ্যামেট স্ত্রী গ্যামেটে যদি আলাদা আলাদা করতে না পারি, অর্থাৎ একই রকম বৈশিষ্ট্য সম্পন্ন হয়, তাহলে সেটাকে আমরা হচ্ছে কি বলি হচ্ছে আইসোগ্যামাস। আইসো কথাটা হচ্ছে কি আপনার কেমিস্ট্রিতে পড়ে থাকবেন যে আইসো মানে হচ্ছে একই রকম। আইসোমার পড়েছেন মনে হয় আপনারা। আইসোমার মানে কি, যখন আমরা হচ্ছে কি যে গাঠনিক সংকেত দিয়ে আমি হচ্ছে, তাই তো যতদূর মনে পড়ছে, হ্যাঁ, গাঠনিক সংকেত দিয়ে আমি হচ্ছে আলাদা করতে পারছি না, সরি, সংকেত দিয়ে আমি যখন হচ্ছে আলাদা করতে পারছি না, আমার হচ্ছে গাঠনিক সংকেত লিখে দুইটাকে ভিন্নতা দেখাইতে হচ্ছে, তখন আমি সেটাকে কি বলছিলাম সেটা হচ্ছে কি আইসোমার, মানে হচ্ছে একই রকম যে স্ট্রাকচার সেটা হচ্ছে একই রকম। তাহলে কি বলছে যে আইসোগ্যামাস, আইসো মানে হচ্ছে একই রকম, তাই তো। তাহলে হচ্ছে যে যদি আমরা হচ্ছে কি বাহ্যিক বৈশিষ্ট্যগুলো একই রকম হয় কোনো গ্যামেটের, দুটাকে যদি আমি পৃথক পৃথক করতে না পারি, তাহলে সেটাকে আমরা বলছি হচ্ছে কি আইসোগ্যামাস। এরপর আছে হচ্ছে কি অ্যানাইসোগ্যামাস। অ্যানাইসোগ্যামাস মানে হচ্ছে কি আলাদা আলাদা, যে বাহ্যিক বৈশিষ্ট্যে আমি যদি দুইটা গ্যামেটকে আলাদা করতে পারি, যে হ্যাঁ আমি দেখে বলতে পারি আচ্ছা এটা পুং গ্যামেট, এটা হচ্ছে স্ত্রী গ্যামেট, তাহলে এই যে আমি আলাদা করতে পারছি বাহ্যিক বৈশিষ্ট্য দেখেই যদি হচ্ছে আমি আলাদা করতে পারি, তাহলে সেটাকে বলা হয় হচ্ছে আবার কি অ্যানাইসোগ্যামাস। যেমন আমরা বললাম কি পুং গ্যামেট আর হচ্ছে কি স্ত্রী গ্যামেট, পুং গ্যামেটের বৈশিষ্ট্য আলাদা, স্ত্রী গ্যামেটের বৈশিষ্ট্য আলাদা, দেখে আমি বলতে পারি আচ্ছা এটা পুং গ্যামেট, এটা স্ত্রী গ্যামেট, অতএব এটা হচ্ছে কি অ্যানাইসোগ্যামাস। সেই ক্ষেত্রে হচ্ছে কি যে পুং গ্যামেটটা হচ্ছে কি ছোট এবং হচ্ছে কি আর স্ত্রী গ্যামেটটা হচ্ছে বড়, তাহলে যদি আমি আলাদা আলাদা করতে পারি তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে অ্যানাইসোগ্যামাস। আচ্ছা, এরপরে কি আছে, এরপরে আছে হচ্ছে কি উগ্যামাস। তাহলে উগ্যামাসটা কি, একটা গেল হচ্ছে কি আলাদা আলাদা, অ্যানাইসোগ্যামাস হচ্ছে সরি আইসোগ্যামাস হচ্ছে একই রকম, অ্যানাইসোগ্যামাস হচ্ছে আলাদা আলাদা। তাহলে উগ্যামাসটা কি, উগ্যামাসটা হচ্ছে যদি একটা গ্যামেট নিশ্চল থাকে, একটা গ্যামেট বলতে স্ত্রী গ্যামেট, স্ত্রী গ্যামেট যদি নিশ্চল থাকে, আকারে বড় এবং নিশ্চল থাকে, এবং পুরুষ গ্যামেট সচল অর্থাৎ সচল থাকে এবং হচ্ছে কি স্ত্রী গ্যামেটের কাছে গিয়ে সেটার সঙ্গে যুক্ত হয়, তার মানে কি চলন ক্ষমতা সম্পন্ন হচ্ছে কি পুং গ্যামেট। তাহলে পুং গ্যামেট যদি চলনক্ষম হয় অর্থাৎ চলাচল করতে পারে এবং স্ত্রী গ্যামেট যদি নিশ্চল হয়, এই ধরনের একে আমরা বলছি হচ্ছে কি উগ্যামাস। স্ত্রী গ্যামেট নিশ্চল, পুং গ্যামেট সচল। এই সচলের প্রধান শর্ত হচ্ছে তাদেরকে পুং গ্যামেটের মধ্যে কি থাকতেছে, একটা লেজ থাকে, অর্থাৎ তার চলাচলের জন্য একটা হচ্ছে লেজ থাকে, অর্থাৎ হচ্ছে পুং গ্যামেটে যখন আমার হচ্ছে লেজ থাকছে ফলে সে হচ্ছে কি চলাচল করতে পারছে, তখন সেটাকে আমরা বলছি হচ্ছে কি সচল। তাহলে সচলের প্রধান শর্ত হচ্ছে তাদের কি সচল হওয়ার জন্য আমাদের যেমন কি আমার সচল আমাদের কি আছে পা আছে, তো চলাচল করার জন্য এক স্থান থেকে আরেক স্থানে যাওয়ার জন্য আমাদের হচ্ছে কি পা থাকছে, মাছের লেজ থাকছে, প্রতিজনের একটা চলনাঙ্গ থাকছে। তাহলে হচ্ছে কি যখন আমার হচ্ছে কি পুং গ্যামেটের চলনাঙ্গ হিসেবে একটা লেজ থাকে ফলে সে হচ্ছে কি চলাচল করতে পারে, এক স্থান থেকে আরেক স্থানে প্রবাহিত হইতে পারে, তখন সেটাকে আমরা বলি হচ্ছে কি সচল। তার মানে যদি আমার স্ত্রী গ্যামেট নিশ্চল হয় পুং গ্যামেট যদি সচল চলাচল করতে পারে, তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে উগ্যামাস। উগ্যামাস। তাহলে এই সব কিছু হলো হচ্ছে আমার কার বৈশিষ্ট্য, শৈবালের বৈশিষ্ট্য। তাহলে আমি যদি আবার প্রথম থেকে বলতে চাই সেটা হচ্ছে কি প্রথমে আমরা কি বললাম, শৈবাল এবং ছত্রাক, শৈবাল এবং ছত্রাক দুইজনেই হচ্ছে কি অপুষ্পক উদ্ভিদ, অর্থাৎ কারোই ফুল হয় না। শৈবাল সালোক সংশ্লেষণকারী উদ্ভিদ, অর্থাৎ সে নিজের খাবার নিজে তৈরি করতে পারে। ছত্রাক মৃতজীবী বা হচ্ছে পরজীবী, অর্থাৎ খাবারের জন্য সে হচ্ছে অন্যের উপর বা হচ্ছে মৃতজীবের উপর হচ্ছে নির্ভরশীল। এরপরে আমরা পাইলাম হচ্ছে কি শৈবাল হচ্ছে কি সমাঙ্গদেহী, অর্থাৎ সে তার দেহকে আমি মূল কাণ্ড পাতা আলাদা আলাদা করে ভাগ করতে পারবো না, শৈবাল এককোষী বা বহুকোষী হইতে পারে। তারপরে পড়লাম হচ্ছে কি এদের কোনো হচ্ছে কি ভাস্কুলার টিস্যু থাকছে না, এরা হচ্ছে সুকেন্দ্রিক, অর্থাৎ হচ্ছে কি নিউক্লিয়াসটা সুগঠিত। এরপরে আছে হচ্ছে বন্ধাকোষের আবরণী থাকছে না, স্পঞ্জিয়া সবসময় এককোষী। তারপর কি বলছে যে জাইগোট স্ত্রী জননাঙ্গে থাকা অবস্থায় কখনো ভ্রূণে পরিণত হয় না, এবং হচ্ছে কি আইসোগ্যামাস, অ্যানাইসোগ্যামাস বা হচ্ছে উগ্যামাস, অর্থাৎ যৌন জননটা এই তিন রকমের হইতে পারে। আচ্ছা, যৌন জনন একটা ওয়ার্ড আসছে, যৌন জনন এটাকে হচ্ছে কি জনন, দেখি জনন ছিল কি যার মাধ্যমে আমরা বংশ বিস্তার করি সেটা হচ্ছে জনন। এই জনন আমার দুই প্রকার আছে, একটা যৌন জনন, একটা হচ্ছে অযৌন জনন, অর্থাৎ যেখানে আমার গ্যামেটের মাধ্যমে বংশবৃদ্ধি হচ্ছে সেটাকে আমরা বলছি হচ্ছে কি যৌন জনন, এবং যেখানে হচ্ছে কি গ্যামেট ছাড়া অন্য যে কোনো উপায় যদি আমার হচ্ছে বংশ বিস্তার হয়ে থাকে তাহলে সেটা হচ্ছে কি অযৌন জনন। তাহলে শৈবালের যৌন জনন তিন রকমের হইতে পারে, আইসোগ্যামাস, অ্যানাইসোগ্যামাস বা হচ্ছে উগ্যামাস। আচ্ছা, এরপরে আসে একটা বৈশিষ্ট্য হচ্ছে কি দুই একটি ব্যতিক্রম ছাড়া অধিকাংশ শৈবালের সঞ্চিত খাদ্য শর্করা, সায়ানোব্যাকটেরিয়াতে গ্লাইকোজেন, অর্থাৎ সঞ্চিত খাদ্য, অর্থাৎ হচ্ছে সব জীবেরই
একটা কমন বৈশিষ্ট্য হচ্ছে কি খাবার সঞ্চয় করে রাখা, অর্থাৎ দুর্দিনের কথা বলে যে ভবিষ্যতে আমি কখনো খাবার সংকটে পড়তে পারি, এই চিন্তা ভাবনা থেকে যে প্রতিকূল পরিবেশ, বেসিক্যালি প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য, যে যখন প্রতিকূল পরিবেশ হবে, যখন খাবারের স্বল্পতা সৃষ্টি হবে, তখন যেন আমি জীবনটাকে সচল রাখতে পারি, এই জন্য খাবার সঞ্চয় করে রাখার যে টেন্ডেন্সি, এখান থেকে যে প্রতিটা প্রাণী হচ্ছে খাবার সঞ্চয় করে রাখে। তাহলে কি শৈবাল এরকম খাবার সঞ্চয় করে রাখে, এবং শৈবাল যে উপায়ে খাবারটা সঞ্চয় করে রাখে সেটাকে বলা হচ্ছে কি শর্করা, অর্থাৎ শর্করা হিসেবেই সে খাবারটাকে হচ্ছে সঞ্চয় করে রাখে। আচ্ছা, এইটা আছে লাস্ট একটা হচ্ছে কি এরা সাধারণত জলীয় বা আর্দ্র পরিবেশে জন্মায়। তো শৈবাল যখন জন্মায় সেটা হচ্ছে কি জলীয় বা হচ্ছে আর্দ্র পরিবেশ। দেখবেন হচ্ছে বর্ষাকালে প্রচুর শৈবাল জন্মাচ্ছে দেয়ালের গায়ে, এখানে সেখানে। যখনই বর্ষাকালটা চলে গেল, তার টেম্পারেচার বাড়ে যাচ্ছে, রোদ বেশি হচ্ছে, বৃষ্টি কমে যাচ্ছে, তখন দেখবেন আস্তে আস্তে হচ্ছে কি সেগুলো হচ্ছে মরে যাচ্ছে। ফলে হচ্ছে কি শ্বেত, এদের জন্মানোর জন্য হচ্ছে কি শ্বেত জায়গা বা হচ্ছে আর্দ্র পরিবেশ লাগবে। আর্দ্র পরিবেশ ছাড়া শৈবাল জন্মাইতে পারবে না। তাহলে এই মোটামুটি গেল হচ্ছে শৈবালের বৈশিষ্ট্য। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা থেকে থাকে বা আমার কোনো কথা বুঝতে সমস্যা হয়, বা আপনাদের যদি কোনো পরামর্শ থাকে যে স্যার এইভাবে নিলে হয়তো বা আপনাদের বুঝতে সুবিধা হবে, কমেন্ট বক্সে বলবেন। আমি চেষ্টা করব আপনাদের চাহিদা অনুযায়ী ক্লাসটা নেয়ার। একটু পড়বেন বাসায়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।